বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা সুলতানা। আজকের ক্লাসটি হচ্ছে বিবিএস পাস বিবিএ থার্ড ইয়ারে যারা আছো তাদের জন্য। তোমাদের থার্ড ইয়ারে 5th পেপার একটি আছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং। অ্যাডভান্সড অ্যাকাউন্টিংয়ের সেকেন্ড চ্যাপ্টার আছে কোম্পানিজ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তোমরা তো ফিনান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে তোমাদের ধারণা আছেই, কারণ তোমরা সেই 9 থেকে করে এসেছো, তাই না? 9-এ পেয়েছো, ইন্টারে পেয়েছো, ডিগ্রিতে পেয়েছো। মানে যারা বিবিএতে আছো তারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে এ সম্পর্কে মোটামুটি আলোচনা হয়েছে। কিন্তু সেই ফিনান্সিয়াল স্টেটমেন্ট কি, সেগুলো হচ্ছে তোমাদের এক মালিকানা কারবার এবং অংশীদারি কারবারের। তবে ইন্টার সেকেন্ড ইয়ারে কিন্তু তোমরা এই কোম্পানিজ ফিনান্সিয়াল স্টেটমেন্ট করে এসেছো, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, তাই না? তো যাই হোক, আজকে যেহেতু এই চ্যাপ্টারের প্রথম ক্লাস, খুব মনোযোগ দিয়ে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তোমরা তো জানো যে প্রথম ক্লাসটা যদি খুব ভালোভাবে না বুঝো তাহলে নেক্সট ক্লাসগুলোতে খুব অসুবিধা হয়, বুঝতে সমস্যা হয়, অঙ্ক বুঝতে সমস্যা হয়, অনেক কিছু মনে হয় যে কি যেন মিস করে ফেলেছি। তাই আজকের ক্লাসটা খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে, কারণ এই চ্যাপ্টার সম্পর্কে বেসিক কিছু নলেজ দেওয়ার চেষ্টা করব আমি। তো আজকে মোটামুটি আমরা কি শিখতে পারবো? আজকে আমরা মোটামুটি শিখতে পারবো যৌথ মূলধনী ব্যবসা কি, আর্থিক বিবরণী কি, আর্থিক বিবরণী সমূহ কি কি। এই অধ্যায়ে আর্থিক বিবরণী সমূহ থেকে কতটুকু করতে হবে, মানে কতটুকু আমাকে অঙ্ক করতে হবে, এবং আর্থিক বিবরণীর ছক যেটা সংক্ষিপ্ত আকারে, সেটা সংরক্ষিত আয় বিবরণীর ছক জানবো, এবং আর্থিক অবস্থার বিবরণীর ছক সংক্ষিপ্ত আকারে জানবো। এই সংক্ষিপ্ত দুইটা যেগুলো আছে এগুলো কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবং মাথায় রাখার পদ্ধতিটাই আমি দেখিয়ে দিব খুবই সংক্ষিপ্ত আকারে, মানে পয়েন্ট আউট করে রেখেছি, আমি পুরো ছকটার পয়েন্ট আউট করে রেখেছি। তো মোটামুটি তোমরা বুঝতে পারলা যে কী কী আলোচনা করব। এখানে আমি বাংলায় বলে দিয়েছি। নেক্সটে যেহেতু তোমাদেরকে ইংলিশে অঙ্ক করতে হয়, আমি সেটা ইংলিশে বুঝিয়ে দেব। খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, ইনশাল্লাহ তোমরা এই চ্যাপ্টারের অঙ্ক খুব ভালোভাবে পারবে। তো প্রথমেই আমি তোমাদেরকে যৌথ মূলধনী ব্যবসায়ের জাস্ট একটু ধারণা দেব। দেখো, যৌথ মূলধনী ব্যবসা হলো একটি ব্যবসা সত্তা বা প্রতিষ্ঠান যেখানে অংশীদাররা শেয়ার এবং বিভিন্ন প্রকার স্টক ক্রয়ের মাধ্যমে কোম্পানির মালিকানা লাভ করেন। মানে অংশীদাররা শেয়ার এবং স্টক ক্রয় করে এবং এই কোম্পানির মালিকানা লাভ করে থাকে, এবং অংশীদাররা তাদের শেয়ার অবাধে হস্তান্তর করতে পারেন, অর্থাৎ ক্রয় বিক্রয় করতে পারে। তো যৌথ মূলধনী ব্যবসা সম্পর্কে তো মোটামুটি একটা ধারণা নিলাম। তো এই যৌথ মূলধনী কারবারকে বা কোম্পানিকে কি করতে হয়? আর্থিক বিবরণী প্রস্তুত করতে হয়। এটা অবশ্যই করতে হয়। এটা হচ্ছে আইন দ্বারা প্রণীত 1994 সালের আইনে বলা আছে যে যৌথ মূলধনী কারবারকে অবশ্যই আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতেই হবে। কিন্তু এক মালিকানা কারবার এবং অংশীদারি কারবারের তেমন কোনো বাধ্যবাধকতা নেই, ঠিক আছে? তো আর্থিক বিবরণী যেহেতু প্রস্তুত করবে, আর্থিক বিবরণী সম্পর্কে একটু ধারণা নেই যে আর্থিক বিবরণীটা কি। আর্থিক বিবরণী হলো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা প্রকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সর্বশেষ চূড়ান্ত বিবরণী এবং আর্থিক অবস্থার চিত্র। একটি প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যাবলীর সামগ্রিক ফলাফল যে বিবরণী সমূহের মাধ্যমে চূড়ান্তভাবে প্রকাশ করা হয় তাকে আর্থিক বিবরণী বলে। মানে এই আর্থিক বিবরণীর মাধ্যমে কোম্পানি একটি ব্যবসা প্রতিষ্ঠানের, মানে যৌথ মূলধনী ব্যবসায়ের সার্বিক আর্থিক ফলাফল সম্পর্কে, আর্থিক অবস্থা সম্পর্কে সহজেই ধারণা লাভ করা যায়, ঠিক আছে? তারপরে দেখো এখানে কি বলেছে, যে আর্থিক বিবরণী সমূহ প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা ও নগদ অর্থের আগমন ও নির্গমন সম্পর্কে সংশ্লিষ্ট পক্ষকে কি করে? প্রয়োজনীয় তথ্য সরবরাহের মাধ্যমে পক্ষগুলোকে আর্থিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। তাহলে বুঝতেই পারছো যে যৌথ মূলধনী কারবারের জন্য আর্থিক বিবরণী প্রস্তুতকরণ কতটা জরুরি, এবং এটা তো অবশ্যই করতে হবে যেহেতু আইনে বলা আছে যে যৌথ মূলধনী কোম্পানিকে অবশ্যই আর্থিক বিবরণী সমূহ প্রস্তুত করতেই হবে। তো বাংলাদেশের যৌথ মূলধনী কোম্পানিকে 1994 সালের কোম্পানি আইনের আওতায় IAS, IFRS
এবং BAS এর বিধি বিধান মোতাবেক এর আর্থিক বিবরণী সমূহ প্রস্তুত করতে হয়। ঠিক আছে, তো যেহেতু IAS 1 বাংলাদেশে গৃহীত, এই 1টা কোথা থেকে আসতো? আসলে IAS এর অনেকগুলো মান আছে, সেই মানের থেকে 1 সবগুলো মানেই তো গৃহীত, সেই মানের থেকে 1 যে মানটা আছে সেই 1টা বাংলাদেশে যেহেতু গৃহীত, তাই বাংলাদেশে প্রচলিত সকল কোম্পানিকে তাদের আর্থিক বিবরণীসমূহ IAS 1 এর আলোকে প্রস্তুত করতে হয়। এক্ষেত্রে তোমাদেরকে একটি কথা বলে রাখি, এক মালিকানা এবং অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে, যেটা আমি একটু আগেও বলেছি, এই আর্থিক বিবরণী প্রস্তুতের তেমন কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু যৌথ মূলধনী কারবারের আর্থিক বিবরণী প্রস্তুত করা বাধ্যতামূলক। ঠিক আছে, এখন আমি যে IAS বললাম, IFRS এর কথা বললাম, BS এর কথা বললাম, তাই না? এগুলোর ইলাবোরেশন জানতে তোমাদের ইচ্ছা করে, তাই না? IAS কে ইলাবোরেট করলে হয় ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, এবং IFRS কে ইলাবোরেট করলে হয় ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস, এস দিবা। তোমাদের কিন্তু এটা সংক্ষিপ্ত কোশ্চেনে আসে, হ্যাঁ, কিন্তু তোমরা প্রায় এস দাও না, এখানে এস কিন্তু আছে, স্ট্যান্ডার্ডস খেয়াল করো। এবং BAS বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, এটাকে BFRSও বলা হয়। ঠিক আছে, আচ্ছা, তো IAS 1 যেটা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস 1 অনুযায়ী আর্থিক বিবরণীতে অবশ্যই নিম্নোক্ত বিবরণীসমূহ অন্তর্ভুক্ত করতে হবে। তো কী কী অন্তর্ভুক্ত করতে হবে? প্রথমে হচ্ছে বিশদ আয় বিবরণী, যেটা কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট। তারপরে মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী, স্টেটমেন্টস অফ চেঞ্জ ইন ওনার্স ইকুইটি। এটা আবার দুভাবে করা যায়, একটা তো এই মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী, এই স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ওনার্স ইকুইটি, এবং আরেকটা হচ্ছে যেটাকে সংরক্ষিত আয় বিবরণী বলা হয়, ইংলিশে বলা হয় রিটেইনড আর্নিংস স্টেটমেন্টস। এটা কোশ্চেনে যেভাবে বলা থাকবে সেভাবে করতে হবে। এরপরে থার্ড হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। ঠিক আছে, ফোর্থ নগদ প্রবাহ বিবরণী, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ফিফথ হচ্ছে আর্থিক বিবরণী সমূহের উপর টিকা, নোটস অন ফিনান্সিয়াল স্টেটমেন্টস। এবং ষষ্ঠ হচ্ছে কি আর্থিক বিবরণী বিশ্লেষণ, অ্যানালাইসিস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টস। এখানে এই চ্যাপ্টারে তোমাদের করতে হবে 1, 2, 3 এই তিনটা, মানে বিশদ আয় বিবরণী করবা, মালিকানা সত্ত্ব বিবরণী করবা এবং আর্থিক অবস্থার বিবরণী করবা। এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই আর্থিক বিবরণী সমূহের টিকা এটা লাগে, কারণ টিকাটা হচ্ছে আসলে বেসিক্যালি মানে কিভাবে ক্যালকুলেশন করলাম এটার একটা ব্যাখ্যা দেয়া, বা কোথা থেকে টাকা আসলো কোথায় গেল সেটার একটা ব্যাখ্যা, জাস্ট ছোট ছোট নোট। ঠিক আছে, এটা দেয়া। তো নগদ প্রবাহ বিবরণী এবং আর্থিক বিবরণী বিশ্লেষণ, এই এই দুইটা তোমরা চ্যাপ্টার ওয়াইজ করে এসেছো আগেই, মানে আগেও এই অঙ্ক দুইটা করে এসেছো, তাই না? নগদ প্রবাহ বিবরণী যেটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টস আগেও করেছো, এবং আর্থিক বিবরণী বিশ্লেষণ যেটা অ্যানালাইসিস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টস, এগুলোও তোমরা আগে এই ধরনের অঙ্ক করে এসেছো। এই অঙ্কগুলো আমরা পরবর্তীতে করব। এই চ্যাপ্টারে আমরা এই তিনটা করব। ঠিক আছে, এই তিনটা 1, 2, 3। তো যে তিনটা করব সেই তিনটা আমি একটু দেখিয়ে দিলাম। এই চ্যাপ্টারের অঙ্ক করতে হলে আমাদের কি কি লাগবে? কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট, স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি অর রিটেইনড আর্নিং স্টেটমেন্ট, এবং স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। আবার দেখিয়ে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। আমাদের এই চ্যাপ্টারের অঙ্ক করতে এগুলো লাগবে, এগুলো করতে হবে। ঠিক আছে, তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কি কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট, মানে বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী কিন্তু এখানে দুইভাবে করা যায়, একটা হচ্ছে সিঙ্গেল স্টেপ এবং আরেকটা হচ্ছে মাল্টিপল স্টেপ। সিঙ্গেল স্টেপটা খুবই সোজা, সেটা হচ্ছে মানে সরাসরি আয় থেকে ব্যয় বাদ দিয়ে নেট লাভ বের করা, এটাকে সিঙ্গেল স্টেপ বলে। মানে যতগুলো আয় আছে সব একসাথে যোগ করব, এরপরে যতগুলো ব্যয় আছে সব একসাথে যোগ করব, আয়ের যোগফল থেকে ব্যয়ের যোগফল বাদ দিব, বাদ দেওয়ার পর যেটা আসবে সেটাই আমার কি নেট ইনকাম। ঠিক আছে, আমি একটা দেখিয়ে দিয়েছি, দেখো সিঙ্গেল স্টেপ কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্টের একটি ছক দেখিয়ে দিয়েছি। দেখো আমি জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে
কিছু এখানে আয় দিয়েছি, রেভিনিউ দিয়েছি। রেভিনিউস যেটা আয়, মুনাফা, হ্যাঁ সরি আয়। তো আয়সমূহ এখানে কি কি আছে দেখো, সেলস রেভিনিউ, তারপরে ইন্টারেস্ট ইনকাম, আদার্স ইনকাম, এই ধরনের সকল ইনকাম এখানে আসবে এবং টোটাল ইনকাম তুমি বের করবা। তারপরে সকল প্রকার ব্যয়, যেমন কস্ট অফ গুডস সোল্ড, সেলিং এক্সপেন্সেস, জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, সকল কিছু এখানে আসবে এক্সপেন্সেসের এখানে। তারপরে ইনকাম ট্যাক্সেস, এগুলো সব। তো এই এক্সপেন্সেসগুলো যোগ করে আমরা এখানে করব। তো টোটাল ইনকাম থেকে মানে টোটাল আয় থেকে ব্যয় বাদ দিব, বাদ দেওয়ার পর যেটা আসবে সেটাই আমার কি নেট ইনকাম। তো এই নেট ইনকাম থেকে এবার আর্নিং পার শেয়ার, আর্নিং পার শেয়ার এটাকে অ্যাব্রিভিয়েট করলে কি হয় ইপিএস, ইপিএসকে ইলাবোরেট করলে কি হয় আর্নিং পার শেয়ার। সেটার সূত্রটা হচ্ছে নেট ইনকাম ডিভাইডেড বাই নাম্বার অফ কমন স্টক, মানে টোটাল শেয়ার দ্বারা ভাগ করব, ঠিক আছে। নেট ইনকামকে শেয়ার দিয়ে ভাগ করে আমার আর্নিং পার শেয়ার বের হয়ে যাবে। তো এইভাবে আমরা সিঙ্গেল স্টেপের বিশদ আয় বিবরণী করতে পারি। এরপরে আছে মাল্টিপল স্টেপ কম্প্রিহেনসিভ ইনকাম স্টেটমেন্ট। মাল্টিপল স্টেপ বিশদ আয় বিবরণী যেটা, সেখানে প্রথমে দেয়া আছে দেখো নেট সেলস মানে নিট বিক্রয়। তোমাকে প্রথমে নিট বিক্রয় বের করতে হবে। নিট বিক্রয় কিভাবে বের করে তোমরা তো জানো যে বিক্রয় থেকে বিক্রয় ফেরত, তারপর ভ্যাট, এগুলো যেগুলো থাকবে সেগুলো সব বাদ দিব। বাদ দেওয়ার পর মানে সমন্বয়গুলো অ্যাডজাস্ট করার পরে তারপরে আমরা এই নেট সেলস থেকে বাদ দিব কস্ট অফ গুডস সোল্ডস। কস্ট অফ গুডস সোল্ডস মানে বিক্রিত পণ্যের ব্যয়, সেটাও তোমরা কিভাবে বের করতে হয় সেটাও জানো। সেটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য, তাই না? এবং যোগ ক্রয়ের সাথে কিন্তু প্রত্যক্ষ খরচসমূহ যোগ করতে হয়। আচ্ছা যাই হোক, এটা একটা সংক্ষিপ্ত একটা চার্ট দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। তোমরা কিন্তু এই সংক্ষিপ্ত চার্টটা মাথায় সবসময় রাখবা। এই সংক্ষিপ্ত চার্টটা মনে রাখলে কি হবে জানো, এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস এক একটা পয়েন্ট। এই পয়েন্টগুলো মনে রাখলে অটোমেটিক এগুলো রিলেটেড সব কিছু তোমাদের মাথায় চলে আসবে। যেমন নেট সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ডস। কস্ট অফ গুডস সোল্ডসে কী কী আসে আমরা জানি, নেট সেলস কীভাবে বের করতে হয় সেটাও জানি। তো নেট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ডস বাদ দিলে আসবে কি গ্রস প্রফিট। গ্রস প্রফিটের সাথে অপারেটিং এক্সপেন্সেস। তো অপারেটিং এক্সপেন্সেসের ভিতরে দুই ধরনের আছে, একটা হচ্ছে জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, আরেকটা হচ্ছে সেলিং এক্সপেন্সেস। এটাও আমরা জানি, এটা বাদ দিব। বাদ দেওয়ার পর আমার আসবে কি ইনকাম ফ্রম অপারেটিং, ঠিক আছে। তো এই ইনকাম ফ্রম অপারেটিংয়ের সাথে যোগ করব নন অপারেটিং ইনকাম এবং বাদ দিব নন অপারেটিং এক্সপেন্সেস। বাদ দেওয়ার পর আসবে আমার ইনকাম বিফোর ট্যাক্স। এই ইনকাম বিফোর ট্যাক্স থেকে আমি ইনকাম ট্যাক্স বাদ দিব। ইনকাম ট্যাক্স প্রভিশন বাদ দেওয়ার পর আমার আসবে নেট ইনকাম আফটার ট্যাক্স। এই আফটার ট্যাক্স যেটা আসবে নেট ইনকাম, সেটার সাথে আমি কী বের করব, আমাকে যদি আর্নিং পার শেয়ার বা ইপিএস বের করতে হয় তাহলে সেই আগের ফর্মুলা অনুযায়ী আমি ইপিএসটা বের করতে পারবো। তোমরা এই সংক্ষিপ্ত যে চার্টটা এটা অবশ্যই সবসময় মাথায় রাখবা। এই পয়েন্টগুলো মাথায় রাখলে কি হয় জানো, সহজেই তোমরা এগুলোর আন্ডারে যেসব খরচসমূহ বা আয়সমূহ আছে এগুলো কিন্তু অটোমেটিক মাথায় চলে আসে এবং অঙ্ক করতে খুব লাভ হয়, মানে অঙ্ক করতে অনেক সুবিধা হয়, ঠিক আছে।